হয়তো আমাদের ক্লাস লাগবে বেশি না, 4টা ক্লাস লাগতে পারে সর্বোচ্চ, 3টা বা 4টা। তো আমরা আজকে কিন্তু কোচিং এ, বুঝতেই পারছো মনে হয়, আমরা ল্যাবরেটরির যন্ত্রপাতি দেখানোর জন্যই মূলত কোচিং এ এসেছি, নতুবা আন্দাজে পড়ানো লাগতো। অর্থাৎ ওই তোমার ফোনের সামনে, ক্যামেরার সামনে আমার বই নিয়ে নিয়ে দেখানো লাগতো। সেই কারণে আমরা ইন্টারমিডিয়েটের ল্যাবে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি আর যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করি সেইগুলো মূলত আজকে দেখাবো। এখন ল্যাবরেটরি কাকে বলে বা ল্যাব বলতে আমরা কি বুঝি, এটা আমরা যখন থিওরিতে যাব তখন বোঝাবেন। আজকে শুধু যন্ত্রপাতিগুলো দেখাই। প্রত্যেকের স্কুলেও ল্যাব আছে, কলেজে ল্যাব আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও কিন্তু ল্যাব আছে। একটি চানাচুর উৎপাদন কারখানা, সেখানেও কিন্তু ল্যাবে তাদের কাজ করতে হয় মান নিয়ন্ত্রণের জন্য। প্রত্যেকটি ফার্মাসিউটিক্যালেও কিন্তু ল্যাব থাকে। এই প্রত্যেক ল্যাবের যে সতর্কতা বা নিয়ম বা বিধি, এগুলো কিন্তু একই রকম। তো আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকুই কিন্তু আমরা পড়বো। বুঝেছে? আচ্ছা, আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু আমরা পড়বো। তো সিলেবাসে কি আছে আমি একটুখানি বলি। সেটা হলো, আমাদের সিলেবাস কিন্তু তোমাদের সবার কাছেই থাকার কথা। সিলেবাসে যেটা আছে সেটা একটু আমি বলি, তারপরে যন্ত্রপাতি দেখাই। প্রথমে আছে বিষয়বস্তুর মধ্যে ল্যাবরেটরির ব্যবহার বিধি, পোশাক, নিরাপদ চশমা, মাস্ক, হ্যান্ড গ্লাভস। তারপরে আছে গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল। আজকে সেই গ্লাস সামগ্রীগুলোই দেখাবো। এক মিনিট তোমরা একটু ওয়েট করো। তাহলে গ্লাস সামগ্রী ব্যবহারের কৌশল, ল্যাবরেটরি রাসায়নিক দ্রব্য বা যন্ত্রপাতি গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। এই গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল থেকে এক সেট কোশ্চেন এসেছে কিন্তু 2017 সালে যশোর বোর্ডে। অনেকে মনে করবে এটা একটা ভুয়া অধ্যায়, গরিব অধ্যায় পড়বো না, ধরা খাবে কিন্তু তখন। 2017 সালে যশোর বোর্ডে 2 সেট কোশ্চেন এসেছে এই এক অধ্যায় থেকে, 2 সেট। তাহলে ওই বছর ধরা খেয়েছে কিন্তু অনেক স্টুডেন্ট। দেখা গেছে সলিমুল্লাহ চান্স পেয়েছে একটা মেয়ে, কেমিস্ট্রিতে প্লাস পাই না, সব প্লাস, ওই শুধু এই অধ্যায়ের জন্য। তার মানে তোমাকে যদি এই অধ্যায়টি অ্যালার্জি আছে, পড়বো না বা ও পারবো, কিন্তু বিষয়বস্তুগুলো জানা দরকার। তুমি যে বানায় লিখবা, সে বানায় লিখতে গেলেও তো জানা দরকার যে কি কি আছে, তার ব্যবহার বিধি কি। এরপরে দেখো পলভঙ্গি ব্যালান্স অর্থাৎ ডিজিটাল ব্যালান্স। 2 ধরনের ব্যালান্স আছে। এই ব্যালান্স আমি দেখাতে পারবো না, ব্যালান্স ছাড়া সবই আছে ল্যাবে। মানে পরিমাপ করার জন্য আমি সাধারণত পরিমাপ করে নিয়ে আসি কলেজ থেকে, পরিমাপ করে এনে দ্রবণগুলো তৈরি করি। স্পিড ল্যাম্প, বুনসেন বার্নার, কনিক্যাল ফ্লাস্ক, বুরেট, পিপেট, এই যে কাঁচের যন্ত্রপাতিগুলো, গোলতলি ফ্লাস্ক, টেস্ট টিউব, এইগুলো হচ্ছে কিন্তু বেশিরভাগ ল্যাবে ব্যবহৃত হয়। কেমিস্ট্রি ল্যাবে ম্যাক্সিমাম 90% যন্ত্রপাতি আছে কাঁচের তৈরি। তো রাসায়নিক দ্রব্য সংরক্ষণ, তার ব্যবহার বিধি। ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা, সংরক্ষণ ও পরিত্যাগ। পরিত্যাগ বলতে আমরা যখন ব্যবহার করার পর মানে বেসিনে যে ধুয়ে পরিষ্কার করি, তাহলে এটা কি আমাদের পরিবেশে পরিত্যাগ হয়, এই সংক্রান্ত আলোচনা আছে। পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব।
তারপরে আছে অ্যানালিটিক্যালের 3 ধরনের পদ্ধতি আছে। আমরা যে বিশ্লেষণ করি 3 ধরনের অ্যানালিটিক্যাল পদ্ধতি আছে। একটা হলো ম্যাক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, একটা হলো মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, আর একটা হলো সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি। এই সংক্রান্ত আলোচনা আছে। সর্বশেষ আবার বিষয়বস্তু আছে ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী ও ব্যবহার বিধি, যেটা আগেও আছে। প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড বক্স, এগুলো এসএসসিতেই ছিল। তাহলে আমরা চলে যাই যে আমাদের ল্যাবে যে রাসায়নিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করি, একেবারেই যে কলেজে ল্যাবরেটরির মান একেবারেই অনুন্নত, ল্যাব নেই বললেও চলে, আমরা বলি ফকির নিমার্কা ল্যাব আর কি, সেই ল্যাবে অন্তত টেস্ট টিউব থাকে। প্রথম যে গুরুত্বপূর্ণ আমরা একেবারে কমন যে, সেটা হলো টেস্ট টিউব। তোমরা দেখেছো এর আগে, এই যে টেস্ট টিউব, একটা সুষম ব্যাসের কাঁচ নল, নিচের সাইডটা কিন্তু খোলা না, 2 মুখ খোলা না। এই টেস্ট টিউবে সাধারণত 15 মিলি রাসায়নিক দ্রব্য ধরে, 15 মিলি। এই টেস্ট টিউব আমরা কি কাজে ব্যবহার করি সেটা আমরা আলোচনায় আসবো পরে। এটার নাম কি? টেস্ট টিউব। এই টেস্ট টিউব আমরা লিখি, টেস্ট টিউব আমরা রাখি, যেটা সহ দেখাই। আমরা এখানে যেহেতু প্র্যাকটিক্যাল এর আগেও করেছি, এই যে টেস্ট টিউব স্ট্যান্ড, যেটা আমরা টেস্ট টিউব রাখি, এটা কিন্তু একটা প্লাস্টিকের স্ট্যান্ড। তোমাদের কলেজের ল্যাবে দেখবা ম্যাক্সিমাম হচ্ছে কাঠের স্ট্যান্ড থাকে, ওইগুলো ব্যবহার করার সুবিধা। এই যে দেখো এটা বেরিয়ে যায়, কিন্তু কাঁচেরটা এত সহজে এইভাবে বেরিয়ে যায় না। তাহলে এই টেস্ট টিউব দেখো কালার হয়ে গেছে, পরিষ্কার হয়নি, কিন্তু যে লাস্ট আমরা করে রেখে গিয়েছি কালার হয়ে গেছে দেখো। তাহলে এরকম অপরিষ্কার টেস্ট টিউব নিয়ে কিন্তু কাজ করা যাবে না। তাহলে প্রথম আছে আমি টেস্ট টিউব এখানে রাখি। তাহলে আমরা একটা যন্ত্রপাতি দেখালাম, একটা যন্ত্র দেখালাম, কি এটা? টেস্ট টিউব। এর ব্যবহার বিধি পরে আলোচনা করছি। এবার টেস্ট টিউব আমরা এরকম হোল্ডারে, কিন্তু এই এরকম হোল্ডারে নিয়ে কাজ করি। টেস্ট টিউবে কি কাজ করি আমরা? টেস্ট টিউব রাসায়নিক ল্যাবে ব্যবহৃত, সবথেকে বেশি ব্যবহৃত হয় এই অ্যাপারেটাসটি। এটাতে বিভিন্ন দ্রবণ নিয়ে আমরা আয়ন শনাক্তকরণ, অর্থাৎ যেটা আঙ্গিক বিশ্লেষণে টেস্ট টিউব ব্যবহৃত হয়। দ্রবণ উত্তপ্ত করার ক্ষেত্রে টেস্ট টিউব ব্যবহৃত হয়। এখন সে উত্তপ্ত করার ক্ষেত্রে কি লাগে বলতো? বুনসেন বার্নার, অর্থাৎ স্পিড ল্যাম্প। স্পিড ল্যাম্প একটু দেখাই, দেখেছো স্কুলে এর আগে। স্পিড ল্যাম্প, এই যে স্পিড ল্যাম্প, এই স্পিড ল্যাম্পে কিন্তু স্পিড নেই, আমরা এখানে ফুয়েল হিসেবে ব্যবহার করি ইথানল এবং মিথানলের মিশ্রণ। তো এই স্পিড ল্যাম্প আবার ডাইরেক্ট স্পিড ল্যাম্প জ্বালিয়ে কিন্তু টেস্ট টিউব আমরা এইভাবে ধরি না। স্পিড ল্যাম্প জ্বালিয়ে কিন্তু টেস্ট টিউব এইভাবে ধরি না। এই স্পিড ল্যাম্প আবার রাখার জন্য আমরা সেটাতে যদি আমরা অনেক দ্রব্য উত্তপ্ত করতে চাই, তখন আবার এরকম ত্রিপদী স্ট্যান্ড লাগে। ত্রিপদী স্ট্যান্ড, এই ত্রিপদী স্ট্যান্ডের উপরে কিন্তু আমরা সেই রাসায়নিক দ্রব্য যেটা রাখবো, এখানে তাকে স্পিড ল্যাম্প থাকবে এরকম, আর এর উপরে আমরা মনে করো অনেকটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক দ্রবণ আমাকে উত্তপ্ত করতে হয়, তখন এইভাবে রাখতে হয়। এটা কি? বিকার। তাহলে আরেকটা অ্যাপারেটাস কি, এটার নাম বিকার। দেখো 250 মিলি পর্যন্ত দ্রবণ এখানে ধরে, এখানে 250 মিলি পর্যন্ত বিকার ধরে। দেখো এই বিকারে 250 মিলি দ্রবণ ধরে, আরো বড় থাকতে পারে। এখন এই বিকারের নিচে স্পিড ল্যাম্প জ্বলবে। তার জালি কেন দেওয়া হয়? কারণ স্পিড ল্যাম্প যখন পূর্ণ দহন সহ জ্বলে, ডাইরেক্ট যদি হিটটা লাগে ফেটে যেতে পারে। সেখানে এখানে তার জালি ব্যবহার করলে সব জায়গায় সমান তাপ, এই কাঁচের যে বিকার আছে নিচেই কিন্তু সমান তাপ লাগবে। এখন এখানে কোনো দ্রবণ রেখে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য আমরা উত্তপ্ত করতে পারি। আবার এই টেস্ট টিউবে কোনো দ্রবণ রেখে এই বিকারের ভিতরে পানি রেখে সেই পানির মধ্যে এটা বসিয়ে দিতে পারি। তাহলে সুষমভাবে এই টেস্ট টিউবের দ্রবণটি তাপে উত্তপ্ত হবে। কিন্তু যদি আমি ডাইরেক্ট এটা এখানে না রেখে যদি ডাইরেক্ট স্পিড ল্যাম্পে ধরতাম, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। আবার স্পিড ল্যাম্পে কোনো রাসায়নিক দ্রব্য তাপ দেওয়ার কিছু নিয়ম আছে। মনে করো তোমরা গ্রুপ ওয়াইজ কাজ করো,
তোমার বাম পাশে তোমার ফ্রেন্ড আছে একজন, সামনে দুজন আছে, বাম পাশে একজন আছে, তুমি কাজ করছো। এখানে কি সতর্কতা অবলম্বন করতে হয়? যখন উত্তপ্ত করবে নিজের দিকে এরকম রাখা যাবে না কিন্তু, তাহলে বাম্পিং হয়ে গায়ে লাগতে পারে, বা এই দিকে রাখলে তোমার বন্ধুর গায়ে লাগতে পারে। যেদিকে কেউ নেই সেই দিকে কাত করে রাখতে হবে। কখনো এরকম ভাবেও করা যায়, কিন্তু দেখার জন্য এইভাবে কাত করে আমরা তাপ দিই সাধারণত। তাহলে টেস্ট টিউব আমরা দুটো কাজে ব্যবহার করি ল্যাবে বেশিরভাগ। কোনো আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন রিয়েজেন্ট নিয়ে আরেকটি বিকারকের সাথে বিক্রিয়া করাই, আর দ্রবণ উত্তপ্তকরণের ক্ষেত্রে। তাহলে আমরা কয়টা অ্যাপারেটাস দেখলাম? একটা হলো বিকার, একটা হলো টেস্ট টিউব। এবার আমরা গোলতলি ফ্লাক্স দেখো, এটা হলো গোলতলি ফ্লাক্স। তলাটা কিন্তু গোল, রাখা যাবে না টেবিলের উপরে, এটা রাখার জন্য না, কোনো দ্রবণ পরিমাপের জন্যও না। এটা কি কাজে ব্যবহার করা হয় খেয়াল করো। এই যে একটা কর্ক আছে দেখো, এই কর্কটা আঁকা, এখানে পুরোটা এঁটে দেওয়া, আর এটা মাঝখান দিয়ে ছিদ্র করে এর ভিতরে নল প্রবেশ করানো হয়, কাঁচের নল। পাতন প্রক্রিয়ায় একাধিক পদার্থের মিশ্রণ থেকে আমরা একটি বিশুদ্ধ যৌগ যখন পৃথক করি তখন এই গোলতলি ফ্লাক্স লাগে। এই গোলতলি ফ্লাক্সের মিশ্রণটি নেব, স্পিড ল্যাম্পে তাপ দেব, অধিক উদ্বায়ী যৌগটি আগে বাষ্পীভূত হবে, সে বাষ্পীভূত হয়ে এই কাঁচের নল দিয়ে বেরিয়ে যাবে, সেটাকে লিবিক শীতকের সাথে যোগ করে দিলে ঘনীভূত হয়ে বিশুদ্ধ তরল পাওয়া যাবে। তাহলে পাতন বা আংশিক পাতন প্রক্রিয়ায় আমরা এই গোলতলি ফ্লাক্স ব্যবহার করি। তাহলে গোলতলি ফ্লাক্স কি সেটা দেখলে, তাহলে গোলতলি ফ্লাক্সের পর এবার আমরা দেখি কনিক্যাল ফ্লাক্স, আরেকটি কাঁচের অ্যাপারেটাস। এটা কনিক্যাল ফ্লাক্স। এই যে কনিক্যাল ফ্লাক্স আছে 100 মিলি ধরে, ছোট, এতে একটু বড় সাইজেরও আছে। এই কনিক্যাল ফ্লাক্স আমরা যখন টাইট্রেশন করি, টাইট্রেশনের সময় কনিক্যাল ফ্লাক্স কিন্তু লাগে। প্রমাণ দ্রবণ আমরা এই কনিক্যাল ফ্লাক্সে নিই নির্দিষ্ট আয়তনের, আবার আমরা বুরেটে কি নিই, যে কোনো অজানা ঘনমাত্রার দ্রবণ। তাহলে বুরেট কি সেটাও দেখাবো। এটা হলো কনিক্যাল ফ্লাক্স, ঠিক আছে। তাহলে কনিক্যাল ফ্লাক্স দেখলাম আমরা। এবার আমরা মাপন চোঙ দেখো, এটা হলো 10 মিলিলিটার একটি মাপন চোঙ। এতে 10 মিলিলিটার রাসায়নিক তরল পদার্থ কিন্তু ধরে। এটাতে আমরা কি করতে পারি, আমার 10 মিলিলিটার দ্রবণ লাগবে, বা গাঢ় অ্যাসিডকে আমি যখন পাতলা করব, বাজার থেকে আমরা কিনে আনি গাঢ় অ্যাসিড 12M, 24 মোলার, 12 মোলার বা 10 মোলার, এরকম গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কিনে আনি। তো এখানে দেখা যাচ্ছে আমরা 2 মিলি নিয়ে পানি যোগ করে বিকারে আয়তন আরো বৃদ্ধি করি, যখন পাতলা করি। তাহলে এটা হচ্ছে কি মেজারিং সিলিন্ডার, বাংলায় বলি আমরা মাপন চোঙ। এটা হচ্ছে বাচ্চার একটা ড্যাড আছে বা মাম আছে, এই যে এটা হলো 50 মিলি, এটা 50 মিলি, এটা 10 মিলি, এরকম 100 মিলি বা 500 মিলি বড় মাপন চোঙও পাওয়া যায়। তাহলে মাপন চোঙের কাজ হলো আয়তন পরিমাপ করা, একেবারে 100% সূক্ষ্মভাবে পরিমাপ করা না গেলেও 50 মিলি আয়তনের কোনো তরল আমরা পরিমাপ করতে পারবো। এতে 10 মিলি আয়তনের তরল, যদি মনে করো না আমি 5 মিলি মাপবো, এখানে দাগ দেওয়া আছে, 5 মিলি পর্যন্ত কিন্তু পরিমাপ করতে পারবে। এইবার আসো ভলিউমেট্রিক ফ্লাক্স, অর্থাৎ আমরা বাংলায় বলি আয়তন পরিমাপক ফ্লাক্স, ভলিউমেট্রিক ফ্লাক্স। এটা 100 মিলিলিটার ধরে। আমরা আরেকটু বড় দেখি, যেটাতে 250 ml। দেখো এখানে একটা ব্রাউন কালারের রাউন্ড দিয়ে দাগ দেওয়া আছে, এই যে এই রাউন্ড দিয়ে একটা দেখো দাগ দেওয়া আছে। এই পর্যন্ত তরল যদি নিই, একেবারে অ্যাকুরেটলি 250 মিলি দ্রবণ কিন্তু এখানে এই দাগ পর্যন্ত নিলে ধরবে।
তাহলে আমরা যখন কোনো প্রমাণ দ্রবণ তৈরি করি তখন এই ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তন পরিমাপক ফ্লাক্স আমাদের প্রয়োজন হয়। তুমি ডেসিমোলার সোডিয়াম কার্বনেট তখন এই 250 মিলি বা 100 মিলি বা 1 লিটার ভলিউমেট্রিক ফ্লাক্সও আছে। এই ভলিউমেট্রিক ফ্লাক্স তাহলে কি কাজে লাগে? আয়তন মাত্রিক বিশ্লেষণে, আয়তন মাত্রিক বিশ্লেষণ বা পরিমাণগত বিশ্লেষণে কিন্তু ভলিউমেট্রিক ফ্লাক্স লাগে তৈরি করার জন্য। এবার আসো আরেকটা জিনিস একটু দেখাই, এটার নাম কি? ফানেল। কি কাজে ব্যবহার করা হয়? মনে করো আমি 100 মিলি কোনো প্রমাণ দ্রবণ তৈরি করব, সোডিয়াম কার্বনেট মেপে এর ভিতরে যোগ করব, যোগ করতে গেলে পড়ে যেতে পারে যেহেতু এর মুখটা ছোট, তখন আমরা এই ফানেল ব্যবহার করি। এই ফানেলটা দিয়ে সোডিয়াম কার্বনেট সে 1.06 গ্রাম হোক এখানে যোগ করলাম, তারপরে এর মধ্যে পানি যোগ করলাম। তাহলে আমরা পানি যোগ করার কাজেও ব্যবহার করি, কোনো দ্রব্য যোগ করার কাজে ব্যবহার করি। এক পাত্র থেকে আরেক পাত্রের দ্রবণ যখন যোগ করব যাতে পড়ে না যায় তখন আমরা এই ফানেলটি ইউজ করি। কিন্তু তখন আরেকটা কাজে ব্যবহার করি আমরা এটা, কোনো অধক্ষেপ যখন ছাঁকতে হয় ছাঁকনের সময় ফিল্টার পেপার এই ফানেলের মধ্যে বসিয়ে দিয়ে আমরা অধক্ষেপ সহ দ্রবণের মধ্যে যোগ করি। তাহলে আস্তে আস্তে পরিস্ফুটিত দ্রবণ নিচেই জমা হয় আর এই ফানেলের উপরে ফিল্টার পেপারে অধক্ষেপটি থেকে যায়। তাহলে এর কিন্তু বহুমুখী ব্যবহার আছে। দেখা যাচ্ছে তুমি ফানেলই চিনলে না, ফানেল দিয়ে প্রশ্ন আসলো তখন বললে না, এই কারণে এগুলো চেনা দরকার। এবার আসো বহুল পরিচিত একটা জিনিস, ওয়াশ বোতল। তার মানে এতে পানি থাকে, এই যে দেখো যে বক আকৃতির একটা নল আছে, এটা যদি পানি পূর্ণ থাকে এর পেটে একটু চাপ দিলে এপাশ থেকে পানি বের হয়, এটা রিন্স হয়। আমরা মনে করো টেস্ট টিউবে কিছু পানি দেবো, তখন ঢেলে দিতে গেলে পড়ে যেতে পারে, এরকম দিয়ে আমরা এখানে এইভাবে দিই পানি যোগ করার ক্ষেত্রে। এইটা আমরা পানি রেখে দিই, সেটা ডিস্টিল ওয়াটার হোক, সাধারণত ডিস্টিল ওয়াটার আমরা ল্যাবে ব্যবহার করি, পাতিত পানি। তাহলে এটা গেল ওয়াশ বোতল। এইবার আরেকটি কাঁচের অ্যাপারেটাস দেখাই, একটা বিকার, এর আগেও দেখেছো। এই একটা বিকারের ভিতরে একটা দেখো বাচ্চা বিকার আছে ছোট, এই যে একটা বিকার বড়, তার মধ্যে একটা ছোট বিকার আছে। এটা 250 মিলির বিকার, এর মধ্যে আছে একটা 100 মিলির বিকার। আর ফাঁকা জায়গাগুলো চারি সাইড দিয়ে তন্তু অর্থাৎ আমরা এই তুলো দিয়ে ফিল আপ করে দিয়েছি, অর্থাৎ তাপ অন্তরক পদার্থ, যাতে বাইরে থেকে তাপ ভিতরে না আসতে পারে, দ্রুত ভিতর বাইরে না যেতে পারে। এটাকে আমরা বলি ক্যালোরিমিটার। এই ক্যালোরিমিটার আমরা ব্যবহার করি কি কাজে? দ্রবণ তাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ক্যালোরিমিটার ব্যবহার করি। এইখানে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিয়ে 1 মোল দ্রব্য বা ডেসিমোল দ্রব্য যোগ করার পূর্বে টেম্পারেচার পরিমাপ করি। যখন সেটা পূর্ণ দ্রবীভূত হয়ে যায় তখন আবার টেম্পারেচার পরিমাপ করি। যদি তাপমাত্রা বাড়ে তাহলে দ্রবণ তাপ ঋণাত্মক হিসাব করি আমরা, যদি তাপ শোষিত হয় তাহলে দ্রবণ তাপ কি হয়? ধনাত্মক। তোমাদের প্র্যাকটিক্যালে কিন্তু আছে একটি পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ তাপ অথবা অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ কিভাবে নির্ণয় করিবে। তাহলে এখন তোমার থার্মোমিটার দরকার, সেই তাপমাত্রা মাপতে গেলে থার্মোমিটার লাগবে। জ্বর মাপার থার্মোমিটার না, কিন্তু এটা অনেক বড়। জ্বর মাপার যে থার্মোমিটার সেটা আছে আমাদের শরীরের হিট বা তাপ আমরা পরিমাপ করি, সেটা পরিমাপের ক্ষেত্রে এত বড় থার্মোমিটার লাগে না। এই থার্মোমিটারে দেখো নিচে হচ্ছে পারা বা পারদ। এখন চোখ যদি ভালো না থাকে তাহলে কিন্তু দেখা যাবে না। এখন যেটা টেম্পারেচার এখানে উঠে আছে রুমের মধ্যে টেম্পারেচার, সেটা হলো 20, এই 21। এখন দ্রুত এটা বাড়বে, যেহেতু বাইরে নিয়ে এসেছে, এই জায়গায় আমি হাত দিলাম, আমার শরীরের হিট যাচ্ছে, কিন্তু একবার আস্তে আস্তে এখন বাড়বে। তুমি দেখতে পাবে না, সবাইও দেখতে পাবে না, এখন দ্রুত বাড়ছে, কিন্তু দ্রুত বাড়ছে। অলরেডি 30 ছাড়াই গিয়েছে, 30 ডিগ্রি, 31 ডিগ্রি, এই যে বাড়ছে। তাহলে এই থার্মোমিটার দিয়ে আমরা কি করি, যে এই ক্যালোরিমিটারে প্রথমে পানি নিই, পানির টেম্পারেচারটা মাপি, টি অন।
এবার সেই পানিতে যোগ করি পটাশিয়াম নাইট্রেট অথবা অক্সালিক অ্যাসিড, যোগ করে নাড়াতে থাকি এবং থার্মোমিটার দিয়ে দেখি যে তাপমাত্রা কমে কি বাড়ে। তখন T2 দেখলাম হ্রাস পেয়েছে, তখন সেখান থেকে ডেল টি নির্ণয় করি, T2 মাইনাস T1 বা T1 মাইনাস T2 দিয়ে ডেল টি নির্ণয় করি, করে সেখান থেকে আমরা দ্রবণ তাপ নির্ণয় করি। তাহলে এটা হলো ক্যালোরিমিটার, যেটা আমরা তৈরি করে নিয়েছি আর কি, আর এটা হলো থার্মোমিটার। তো এই থার্মোমিটারে কত ডিগ্রি পর্যন্ত পরিমাপ করা যায়? 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পরিমাপ করা যায়। তো আমাদের দেখা যায় যে রুম টেম্পারেচার আছে 32 ডিগ্রি, ও থেকে 5 ডিগ্রি দেখা যায় হ্রাস পায়, পটাশিয়াম অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় 5 ডিগ্রি হ্রাস পায়। তাহলে থার্মোমিটার আমরা তাপমাত্রা পরিমাপের কাজে ব্যবহার করি। তাহলে ল্যাবে আমরা থার্মোমিটারের ব্যবহার কিন্তু সম্ভবত সিলেবাসে মনে হয় আমাদের নেই, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল করতে গেলে লাগে থার্মোমিটার। তাহলে এটা গেল থার্মোমিটার। এইবার আসো, আমি বলেছিলাম যে টাইট্রেশন এর আগে করিয়েওছি, তোমরা দেখেছো টাইট্রেশন ফার্স্ট ইয়ারে করিয়েছিলাম। এই কনিক্যাল ফ্লাক্স, এই কনিক্যাল ফ্লাক্সে আমরা কি নিই? 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট। সেইটা মাপার জন্য যে অ্যাপারেটাসটি ব্যবহার করি তার নাম হলো পিপেট। তার নাম হলো কি? পিপেট। এইটা হলো পিপেট। দেখো 10 মিলি ধরে এই পিপেটে। এই আমরা পিপেট কিন্তু মুখ দিয়ে টেনে নিই, দেখিয়েছি এর আগেও, যে মুখ দিয়ে টেনে মনে করে এই যে জিরো আছে, জিরো দাগ আছে দেখো, তাহলে এই জিরো পর্যন্ত, এই এখানে 10, এই পর্যন্ত 10, তার মানে এইটুকের মধ্যে 10 মিলিলিটার তরল পদার্থ ধরে। তাহলে আমি 10 মিলিলিটার তরল পদার্থ এই কনিক্যাল ফ্লাক্সে নিলাম। কি নিলাম? সোডিয়াম কার্বনেট। এইবার এটা কি ক্ষার, একে প্রশমিত করব কি দ্বারা? অ্যাসিড দ্বারা। অর্থাৎ আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই বুরেটে, তাহলে বুরেট দেখতে হবে। বুরেট আমরা দেখিয়েছি যখন প্র্যাকটিক্যাল করিয়েছিলাম, তখন বুরেট স্ট্যান্ড লাগবে। বুরেট শুধু বুরেট তো আর কাজ হবে না, বুরেট স্ট্যান্ড। এই যে এই বুরেট স্ট্যান্ডে আমরা বুরেটটি আগে কি এখানে আমরা বুরেটটি সেট করব। সেই বুরেট আমরা সংজ্ঞায়ও কিন্তু আসে, বুরেট কি? সুষম ব্যাস বিশিষ্ট সরু কাঁচের নল, যার উপরের মুখটা উন্মুক্ত কিন্তু নিচের মুখে সিপি থাকে বা কর্ক থাকে, স্টপ কর্ক, যেটা অফ অন করা যায়। এই যে বুরেট, তোমরা যারা প্র্যাকটিক্যাল করেছো তারা এর আগে দেখেছিলে। এই বুরেটে 50 মিলি দ্রবণ ধরে কিন্তু বুরেটে, জিরো উপরে, জিরো থেকে এই পর্যন্ত 50 মিলি। অর্থাৎ এইটা হলো স্টপ কর্ক, যেটা অফ অন করা যায়। আমরা যদি এর ভিতরে তরল পদার্থ নিই তাহলে অফ অন করলে কিন্তু পড়বে। যে আমরা আগে এটাকে সেট করি এইভাবে, সেট করে দেখাই। সেট করা থাকবে, তোমার করা লাগবে না, ল্যাবে যে দেখবে যে সেট করা আছে, টেবিল থাকলে ভালো হতো সামনে। এই যে তার মানে এইভাবে সেট করা অবস্থায় কিন্তু থাকবে বুলেট। আর তুমি এইভাবে ধরে অফ অন করবে, নব ধরে আর কি, এইভাবে অফ অন, এইভাবে। তখন এই বুলেটে নেব অ্যাসিড দ্রবণ HCl, আর কনিক্যাল ফ্লাক্সে নেব কি সোডিয়াম কার্বনেট। অ্যাসিড উপর থেকে ফোটায় ফোটায় যোগ করব। বুলেটে এই 50 মিলি দ্রবণ ধরে, কিন্তু প্রতি 1 মিলিকে আবার 10 ভাগে ভাগ করা আছে। তাহলে আমি সূক্ষ্মভাবে 0.1 মিলি পর্যন্ত দ্রবণ পরিমাপ করতে পারি। এমসিকিউতে কিন্তু আসে যে বুলেটে সর্বনিম্ন কত মিলি দ্রবণ সঠিকভাবে পরিমাপ করা যায়। তার উত্তর হলো 0.1 মিলিলিটার দ্রবণ সর্বনিম্ন পরিমাপ করা যায়। তো আমি যোগ করতে করতে দেখলাম আমার 21.8 মিলি লেগেছে। তাহলে এইভাবে আমরা পরিমাপ করি আয়তন। কেটে দাও, হ্যাঁ। তাহলে এটা হলো বুলেট, দেখালাম পিপেট, কনিক্যাল ফ্লাক্স,
ল্যাবে ব্যবহৃত আরো কিছু রাসায়নিক পদার্থ আমরা রাখি, এমনও আরেকটা জিনিস দেখানো হয়নি। দেখো আরেকটা পিপেট দেখাচ্ছি, কিন্তু এর মাথায় কি এটা দেখো একটা পাম্প যুক্ত করা আছে, এটা প্রেস করলে বায়ুটা বেরিয়ে যাবে। যারা মুখ দিয়ে টানতে চায় না অথবা কোনো বিষাক্ত পদার্থ আছে, যদি ইনকেস মুখে চলে যায় তাহলে তোমার মুখে ক্ষত সৃষ্টি হতে পারে বা তোমার মুখের ক্ষতি হতে পারে। সেই কারণে তখন এই পাম্প ব্যবহার করে কিন্তু আমরা এটা চাপ দিলেই কিন্তু বায়ুটা বেরিয়ে গেল, আর ছেড়ে দিলেই কিন্তু তরল উপরে উঠবে। আমি যখন কোনো পাত্রে নেব, চাপ দিলে আবার সেই পাত্রে পড়ে যাবে। এটা ভিতরে ভরো, ভিতরে ভরো তাকে। এবার আসো আমরা আরেকটা জিনিস দেখাই যেটা পরিষ্কার করার কাজে লাগে, ব্রাশ। এই টেস্ট টিউব আমরা কাজ করার পরে ল্যাবরেটরিতে কিন্তু পরিষ্কার করা একটা এসেনশিয়াল। তুমি রেখে চলে গেলে পরের দিন পরীক্ষা করতে গেলে কিন্তু গ্যাঞ্জাম হয়ে যাবে। তার মানে এর গায়ে যদি রাসায়নিক দ্রব্য লেগে থাকে ভিতরে, তুমি পরের দিন টেস্ট করবা তখন আর মেলবে না। তাহলে এই পরিষ্কার করার জন্য আমরা এটা ব্যবহার করি, এই ব্রাশ। আর ব্যবহার করি কি সারফেক্টেন্ট বা পরিষ্কার পদার্থ, এই যে ডিটারজেন্ট, এই যে। তাহলে এই ডিটারজেন্ট আমরা কি করি, এর ভিতরে ডুবিয়ে এটা লাগিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে পরিষ্কার করি। পরিষ্কারকরণের কৌশল ভালো করে পড়তে হবে, কিন্তু বোর্ডে অনেকবার এসছে। দেখা যাচ্ছে তোমার উদ্দীপকে দিয়ে দেয় বুরেট, পিপেট, টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক, এইগুলো পরিষ্কারকরণের কৌশল আছে, বা এদের কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। রিয়েজেন্ট বোতল, এইরকম কাঁচের রিয়েজেন্ট বোতল আছে যেখানে আমরা বিভিন্ন রিয়েজেন্ট রাখি। অ্যামোনিয়াম অক্সালেট, এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট। এই বিভিন্ন ধরনের রিয়েজেন্ট আমরা ব্যবহার করি আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে। তাহলে এই রিয়েজেন্ট কিন্তু একেবারে বিশুদ্ধ হতে হয়। এই কাঁচের বোতলের রিয়েজেন্ট ব্যবহারের কৌশল আছে কিভাবে। এই সিপিটা খুলে সিপিটা রাখার পর তুমি মনে করো এই টেস্ট টিউবে একটি দ্রবণ আছে, তার মধ্যে এটা যোগ করবে। যোগ করার পদ্ধতি হলো এই যে এটা একটু কাট করে ধরবে, এইভাবে মুখে দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে ঢালবে। সিস্টেম হলো ব্যবহারের একটা পদ্ধতি আছে। তুমি তো এরকম করে রেখে এরকম ঢালে তোমার হাতে পড়বে, বা তুমি এর ভিতরে দ্রুত পড়লে দেখা যাচ্ছে বাম্পিং হতে পারে। সেজন্য আস্তে আস্তে গা বেয়ে এবার আস্তে আস্তে ঢেলে দিতে হয়। সবসময় আমরা এই রিয়েজেন্ট যত অপচয় রোধ করা যায় সেটাই কিন্তু মঙ্গলজনক। কারণ কিছু কিছু রিয়েজেন্ট আছে অনেক দাম, কিন্তু তখন ল্যাবে দেখবা যায় খুঁজে পাবা না সেটা। আর একটা জিনিস দেখাই, দেখেছো এর আগে মিথাইল অরেঞ্জ। এটা হলো মিথাইল অরেঞ্জ, যেটা আমরা নির্দেশক হিসেবে ব্যবহার করি অম্ল ক্ষারক টাইট্রেশনে। আমরা কিছু কিছু রিয়েজেন্ট আবার প্লাস্টিকের বোতলে রাখি, কাঁচের বোতলে রাখি নেই। যেমন ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের সাথে রিঅ্যাকশন করে, তাকে কিন্তু আমরা প্লাস্টিকের বোতলে রাখি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো প্লাস্টিকের বোতলে আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের বোতলে রাখলে ওই সিপি যেটা দেখালাম খুললাম, ওই সিপিটা কিন্তু ইনট্যাক্ট হয়ে যাবে ওর সাথে। কাঁচের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করবে। সোডিয়াম কার্বনেটও তৈরি হয় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সাথে, টোটাল মিলে সিপির সাথে আর মুখে ইনট্যাক্ট হয়ে যায়, তখন ভাঙা লাগে। এই কারণে সবসময় প্লাস্টিকের বোতলে আমরা কঠিন রিয়েজেন্ট, তরল বাদে কঠিন রিয়েজেন্ট আমরা এইরকম প্লাস্টিকের হার্ডি বোতলেও রাখি। এই যে ফেরাস সালফেট, এরকম অসংখ্য রিয়েজেন্ট আছে যেগুলো আমরা ব্যবহার করি। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, তরল না কিন্তু এগুলো কঠিন। তাহলে এইরকম এগুলোকে বলা হয় রিয়েজেন্ট বোতল। তাহলে রিয়েজেন্ট বোতল কয় ধরনের হতে পারে? কাঁচের হতে পারে, আবার প্লাস্টিকের হতে পারে। এমন হলো যে তুমি কাঁচের বোতলে অ্যাসিড রাখলে, দেখা যাচ্ছে যে বোতলটাই ক্ষয়ে গেল। সেই অ্যাসিড কাঁচের সাথে যদি রিঅ্যাকশন করে
তাহলে কাঁচের বোতলে রাখা যাবে না। যেমন এইচএফ হাইড্রোজেন ফ্লোরাইড কাঁচের বোতলে রাখা যাবে না, কারণ এইচএফ কাঁচের সাথে রিঅ্যাকশন করে কাঁচকে ক্ষয় করে ফেলে। তাহলে এইগুলো হলো। আরেকটা আছে ড্রপার ইউজ করি আমরা কখনো কখনো, এটা হলো ড্রপার। এই ড্রপারও আমরা ইউজ করি। এই ড্রপার আমরা মিথাইল অরেঞ্জ 2-1 ফোঁটা যোগ করার কাজে আমরা ড্রপার ইউজ করি। কয়টাই স্যার কি চলে এসেছে তোমার? কি স্যার বসে আছে বসে কয় মিনিট ধরে কয়টা বাজে এখন? 34 আমাদের লাইভ ইজ কামিং 37 মিনিট। তাহলে আর একটু কিছু বাকি আছে, একটুখানি দেখালে হয়ে যাবে, 45 মিনিট হয়ে যাবে। আমার যাইতে হবে। তুমি যাবে না, ও যাবে, ও তো পড়বে না, ও তো পড়ে না। তাহলে তুমি আস্তে আস্তে চলে যাও, তাতে যাইতে যে আবার বাধায় না যাবে। তাহলে এই যে আমরা যে রাসায়নিক দ্রব্য কয়েকটি দেখালাম, এই রাসায়নিক দ্রব্য আমরা কিন্তু ল্যাবরেটরিতে ব্যবহার করি এই রাসায়নিক দ্রব্য পরিমাপের জন্য। অর্থাৎ আমি একটা প্রমাণ দ্রবণ তৈরি করব, তাহলে নির্দিষ্ট ভরের দ্রবণ তৈরি করে নিয়ে নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করব। নির্দিষ্ট ভরের দ্রব্য পরিমাপ করে নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করব। তাহলে কি কি অ্যাপারেটাস লাগবে? ওজন পরিমাপের জন্য ব্যালেন্স লাগবে, যেটা বাংলায় আমরা বলি নিক্তি। এই নিক্তি কিন্তু দুই প্রকার, একটা ডিজিটাল ব্যালেন্স আর একটা হচ্ছে পল ভঙ্গি ব্যালেন্স। এই পল ভঙ্গি ব্যালেন্সের গঠন ও কার্যপ্রণালী এটা আমরা নেক্সট করে সেই ভর নিয়ে আমরা কিন্তু ভলিউমেট্রিক ফ্লাক্সে দ্রবণ তৈরি করি। এই দ্রবণ তৈরি করার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে। তুমি 1 লিটার দ্রবণ তৈরি করবে, 1 লিটার পানি আগে কিন্তু নেওয়া যাবে না। আগে 700 বা 600 মিলি বা 500 মিলি পানি, অর্ধেক পরিমাণ পাতিত পানি নিতে হবে। তারপরে সঠিকভাবে ওজনকৃত রাসায়নিক দ্রব্য ওই ভলিউমেট্রিক ফ্লাক্সে ফানেলের মাধ্যমে যোগ করতে হবে। তারপরে ওটাকে ঝাঁকিয়ে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে হবে। করার পর আস্তে আস্তে তার মধ্যে পানি যোগ করতে হবে, পাতিত পানি যোগ করে যেন ঠিক ওই দাগ পর্যন্ত হয়, যে দাগ দেখিয়েছিলাম যে 250 মিলি, যদি 250 মিলি তৈরি করো, যে ভলিউমেট্রিক ফ্লাক্সকে আমি দেখিয়েছিলাম, আরেকবার দেখাই। এই যে মনে করো 250 মিলি, তাহলে এই ঠিক এই 250 মিলির উপরে হলে কিন্তু দ্রবণ পাতলা হয়ে যাবে, 250 মিলি থেকে কম হলে গাঢ় হয়ে যাবে। প্রথমে কি করবে? অর্ধেকটা পাতিত পানি নেবে, তারপরে সঠিকভাবে ওজনকৃত দ্রব্য এখানে যোগ করবে, করে এটাকে আস্তে আস্তে ঝাঁকিয়ে দ্রবীভূত করবে। তারপরে আবার পাতিত পানি যোগ করে সতর্কতার সাথে ঠিক যেন এই দাগ পর্যন্ত দ্রবণের আয়তন হয়, তাহলে তোমার একেবারে নির্ভুলভাবে একটি নির্দিষ্ট প্রমাণ দ্রবণ তৈরি হলো। যেমন এই দেখো একটা প্রমাণ দ্রবণ তৈরি করে রেখেছি, যেটি হলো একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সোডিয়াম কার্বনেটের 0.1 m দ্রবণ। এটা তৈরি করে রেখেছি, এই বছর করিয়েছি প্র্যাকটিক্যাল, আগামী বছরও করব, ইভেন পরের বছরও করা যদি ফুরায় না ফুরায়। একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই দ্রবণের ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে। এটাকে কিন্তু দেখো প্লাস্টিকের বোতলে রেখেছি, ক্ষার জাতীয় পদার্থ কাঁচের বোতলে না রাখাই কিন্তু উচিত, সেই কারণে এটাকে আমরা প্লাস্টিকের বোতলে রেখেছি। এবার কিছু কথা আছে, যত কাঁচের যন্ত্রপাতি দেখালাম এগুলো তৈরি কি বলবে যে স্যার কাঁচ, কিন্তু কাঁচ ব্যবহার উপযোগী তা অনুসারে বিভিন্ন প্রকার আছে। সাধারণ গ্লাস, পাইরেক্স গ্লাস, তার মানে আমরা যেটা ল্যাবে ব্যবহার করি এটা কিছুটা হার্ডি বা শক্ত হতে হয়, যাতে তাপ দিলে না ভাঙে। আমরা ক্লামে আটসি বুলেট, চাপ দিলে ভেঙে যেতে পারে। নরম কাঁচ এখানে ব্যবহার করা হয় না। এই কাঁচগুলো বোরো অ্যালুমিনিয়াম সিলিকেট, এই বোরো অ্যালুমিনিয়াম সিলিকেট এটাকে বলে পাইরেক্স গ্লাস। আমরা সেকেন্ড পেপারের 5th অধ্যায়ে গ্লাস পড়েছিলাম, ওখানে দেখবা দেওয়া আছে শ্রেণী বিভাগ।
সংযুক্তি আমরা বলি গ্লাস হলো সোডিয়াম আর ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। গ্লাস একটা মিশ্রণ, এটা কোনো নির্দিষ্ট সংকেত হয় না, সিমেন্ট যেমন। তাহলে এই গ্লাস, ল্যাবে ব্যবহৃত গ্লাসগুলো যেভাবে তৈরি করা হয় তার সংযুক্তি, সাধারণ গ্লাস তার সংযুক্তি কিন্তু ভিন্ন। তাহলে আসতে পারে পাইরেক্স গ্লাস কি। আর একটা কথা জানা দরকার, সেটা এই যে তোমাদের আমি যেটা বলে যে কোনো বিকারে পানি নিয়ে উত্তপ্ত পানিতে টেস্ট টিউব রেখে তাপ দেওয়ার সুবিধাটা কি? সুবিধা হলো, আমি মনে করো এই টেস্ট টিউবে যে দ্রবণ আছে তাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করব। আমি যখন ডাইরেক্ট স্পিড ল্যাম্পে ধরবো, স্পিড ল্যাম্পে কখনো পূর্ণ দহন কখনো আংশিক দহন হয়। ফিলামেন্টটিকে দেখবা যে কখনো জলে কখনো নেবে, কখনো বর্ণহীন ফিলামেন্ট কখনো দেখছো হলুদাভ ফিলামেন্ট, তার মানে কখনো তাপ বেশি কখনো তাপ কম। ডাইরেক্ট এই টেস্ট টিউবকে যদি আমরা এই যে যেটা দেখিয়েছিলাম যে আমরা তো হাতে ধরে তাপ দিই না, এইভাবে ডাইরেক্ট যদি আমি এইভাবে তাপ দিই তাহলে বিভিন্ন সমস্যা হতে পারে, বিপদের সম্ভাবনা থাকতে পারে, এটা ফেটে যেতে পারে। সেই কারণে যদি আমি টেস্ট টিউবের দ্রবণটাকে এখানে পানির মধ্যে রাখি তাহলে এই পানি নির্দিষ্ট তাপমাত্রায় সব সময় থাকে এবং সুষমভাবে সব জায়গায় তাপটা এই টেস্ট টিউব কিন্তু পাবে। এই একটা পদ্ধতি যেটা এখন বড় আকারে তৈরি করেছে ল্যাবরেটরিতে একটা অ্যাপারেটাস, সেটার নাম হলো ওয়াটার বাথ। তার মানে পানি গাহ, পানির মধ্যেই তো একে রেখে আমি তাপ দিচ্ছি। তো এই ওয়াটার বাথ কি? একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে অনেক পানি রেখে ওই পাত্রের নিচেই তোমার চৌম্বক উষ্ণ প্লেট অথবা আমরা বলতে পারি ইলেকট্রিক হিটার সেট করা যায়। চৌম্বক উষ্ণ প্লেট তার মানে আমরা মাইক্রো ওভেন যেটাকে বুঝি, ইলেকট্রিসিটির সাহায্যে মাইক্রোওয়েভ রেডিয়েশনের সাহায্যে উত্তপ্ত করা। আর আমরা ল্যাবে করতে পারি ডাইরেক্ট ইলেকট্রিসিটি দিয়ে, ওই পাত্রটির নিচেই হিটারের কয়েল সেট থাকে, ওখানে নব থাকে, টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায়, রেগুলেটর যাকে বলা হয়। আমি সবসময় 80 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দিলাম রেগুলেটরটি, তাহলে ওই সমস্ত পানির টেম্পারেচার সবসময় 80 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। তাহলে আমার কোনো নির্দিষ্ট বিক্রিয়া 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংগঠিত হবে, তাহলে সেটাকে ওয়াটার বাথে উত্তপ্ত করতে হবে। ডাইরেক্ট স্পিড ল্যাম্পে বা বুনসেন বার্নারে উত্তপ্ত করলে টেম্পারেচার আপ ডাউন হয়, কম বেশি হয়, বা সেখানে যখনই ফিলামেন্টটা জ্বলে 120 বা 30 ডিগ্রি হয়, আমার লাগবে কত? 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেখানে আমরা পানি গাহ বা ওয়াটার বাথ ব্যবহার করি। তাহলে ওয়াটার বাথ জিনিসটা কি? এক কথায় আমি বোঝাই যে একটি বড় পাত্রে পানি নেওয়া হয়, সেই পানির নিচেই, পাত্রের নিচেই হিটার, ইলেকট্রিক হিটার বা কয়েল সংযোগ করা থাকে। নির্দিষ্ট তাপমাত্রায় ওই পানিটি উত্তপ্ত হতে থাকে। আর ওই পানির উপরে এরকম চেম্বার থাকে, টেস্ট টিউব এই বিকার বসানোর জন্য। সেই বিকারটি ওখানে বসিয়ে দিলাম, তাহলে এই বিকারটি এটা নির্দিষ্ট তাপমাত্রায় সবসময় উত্তপ্ত হবে। এর ভিতরে যে দ্রবণ থাকবে সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত হবে। তাহলে পানি গাহ কি বা ওয়াটার বাথ কি আসতে পারে? মোটামুটি এই রাসায়নিক দ্রব্য এবং এই যন্ত্রপাতিগুলো আমরা ইন্টারমিডিয়েটের ল্যাবে ব্যবহার করি। এছাড়া আমাদের তেমন একটা লাগে না। আরো কিছু আছে, পোর্সেলেন বাটি আছে, ওয়াশ গ্লাস আছে, তার 11 সেলে সিক্ত করি, একটু ওয়াশ গ্লাসও লাগে আমাদের ল্যাবে। আমরা কিছু কিছু রিয়েজেন্ট দেখবা, কিছু কিছু রিয়েজেন্ট আমরা রঙিন বোতলে রাখি। প্রশ্ন আসে কিন্তু অনেক সময় 2 মার্কের কোশ্চেন আসে যে সিলভার নাইট্রেটকে রঙিন বোতলে রাখা হয় কেন বা কালো বোতলে রাখা হয় কেন? যে সকল রিয়েজেন্ট সূর্যের আলোতে অ্যাক্টিভ, তার মানে সে রাসায়নিক ক্রিয়া হয়, সে জারণ বা বিজারণ ক্রিয়ায় সে পরিবর্তন হতে পারে, সেই সকল রিয়েজেন্ট আমরা এরকম রঙিন বোতলে রাখি। রঙিন বোতলে যেমন পটাশিয়াম আয়োডাইড আমরা রঙিন বোতলে রাখি, যাতে ক্লোরোফর্ম আমরা রঙিন বোতলে সংরক্ষণ করি, জৈব যৌগে পড়েছি আমরা। তাহলে এরকম রঙিন রিয়েজেন্ট বোতলও কিন্তু আছে।
তাহলে মোটামুটি আমাদের এই ছিল আলোচনা, মানে দেখানোর বিষয় ছিল। এর পরের 3টে ক্লাস হবে কিন্তু এই রাসায়নিক যে দ্রব্যগুলো দেখালাম আমি, কঠিন এবং তরল সব ধরনের রাসায়নিক দ্রব্য দেখিয়েছি। এই যে কপার সালফেট আছে, এর আগেও দেখেছো তোমরা আয়ন শনাক্তকরণের সময় প্লাস্টিকের বোতলে রাখা। আমাদের গাঢ় অ্যাসিড আছে, গাঢ় HCl, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা রিয়েজেন্ট হিসেবে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করি। সকল রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর দিক, তাদের কিভাবে সংরক্ষণ করা হবে ল্যাবে, এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। এবং ল্যাবরেটরির ব্যবহার বিধি এবং ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কিভাবে পরিষ্কার করা হয়, পরিষ্কারকরণের কৌশল। ল্যাবরেটরিতে কাজ করার পর আমরা যে বাই প্রোডাক্ট তৈরি হয়, রাসায়নিক বিক্রিয়ায় তো প্রোডাক্ট তৈরি হয়, ওইগুলো তো আমাদের কাজে লাগবে না, আমরা ধুয়ে ওটা পরিষ্কার করি, তাহলে এটা বায়ুমণ্ডলে যায়। কোনো গ্যাসীয় উৎপাদ উৎপন্ন হলে সেটা ডাইরেক্ট বায়ুমণ্ডলে যায়, পরিবেশে আমরা নির্গত করি। তো এই পরিবেশে পরিত্যাগ করারও কিছু নীতিমালা আছে, যে সব রাসায়নিক দ্রব্য পরিবেশে পরিত্যাগ করা যাবে না। যদি সেটা পরিবেশের ক্ষতি করে, ড্রেনে চলে গেল, সেটা পানিতে গেল, পানি দূষণ হতে পারে। আর বায়বীয় পদার্থ হলে সেটা বায়ুমণ্ডলে চলে গেল, আমাদের বায়ু দূষণ হতে পারে। তাহলে আগামী ক্লাস থেকে আগামী ক্লাস আবার বাড়ি, কিন্তু তার মানে এই দেখানোর জন্যই শুধু আমি আজকে কোচিংয়ে এসেছিলাম। আগামী ক্লাস আমরা আবার বাড়ি করব, এবং নোটটা নিয়ে নিও, নোট এবং বই মিলায়ে পড়ো, এবং প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে করে পড়ো, যার যে বই আছে। বোরিং লাগলেও পড়তে হবে।